নমস্কার। দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ্য অট্টালিকা। সেদিন বিকেলে বাগবাজারে জয়ন্তর বাড়িতে সুন্দরবাবু এসে যখন হাজির হলেন, তখন জয়ন্ত বাজাচ্ছে বাঁশি আর মানিক মুগ্ধ হয়ে তা শুনছে। সুন্দরবাবু প্রবেশ করতেই বাঁশি হলো স্তব্ধ। মানিক নিঃশ্বাস ফেলে বললে, জয়, পদ্মবনে হলো মত্তহস্তির আবির্ভাব। সুন্দরবাবু ভুরু কুঁচকে বললেন, মানিক, তুমি হস্তি বললে কাকে? মানিক ভালো মানুষের মতো মুখ করে জবাব দিলে, আগে এখানে জয় বা আমার চেহারা তো হস্তির মতো নয়। ও, তাহলে তোমার মতে আমিই হলুম মত্তহস্তি? আমি যদি হাতি হই তবে জয়ন্ত হচ্ছে নেহাতি সাপুরে, কারণ দিনরাত প্যাঁ করে বাঁশি বাজায় ওই সাপুরেতে। আর তুমি হচ্ছে একটি সাপ, তবে অবশ্যই ঢোড়া সাপ, বিষ নেই, আছে কুলোপানা চক্কর। মানিক হেসে ফেলে বললে, বিষ যদি নেই তো আপনি জ্বলে উঠছেন কেন? জয়ন্ত তাকে সান্ত্বনা দিয়ে বললে, মানিকের কথায় আপনি কান দেবেন না সুন্দরবাবু। আপনাকে দেখে আমি বাঁশি থামাইনি, পিছলে তাকালে আপনি দেখতে পাবেন মধুর হাতে এসে গেছে বৈকালিক জলযোগের ট্রে। চায়ের তৃষ্ণাই আমাকে করেছে সাময়িকভাবে স্তব্ধ। জলযোগের ব্যবস্থা দেখে সুন্দরবাবুর মুখভাব হাসি হাসি হয়ে উঠল। বেশ কয়েকটি হিঙের কচুরি ও পরপর 2 কাপ চা নিঃশেষ করে তিনি আরামের নিঃশ্বাস ফেলে সোফায় হেলান দিয়ে বসে বললেন, নেহাত তোমাদের ভালোবাসি, তাই দরকার পড়লেই ছুটে আসি। জয়ন্ত হেসে ফেলে বললে, এ যে রীতিমতো পদ্য হয়ে গেল। যাই হোক, এখন দরকারটা জানাবেন কি? সুন্দরবাবু মুখে গম্ভীর করে বললেন, জয়ন্ত, এই কলকাতা শহরের চেনা জানা রাস্তার উপর থেকে একটা আস্ত দোতলা বাড়ি রাতারাতি উড়ে গেছে, এ কথা কখনো শুনেছ? জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে বললে, না, শুনিনি, কিন্তু ব্যাপারটা বুঝিয়ে বলুন। এই বলি, রতনবাবু লেন হচ্ছে বরানগরে গঙ্গার ধারের একটি গলি। ওই রাস্তার 23 নম্বর বাড়িটি রাতারাতি লোপাট হয়ে গেছে। মানিক বললে, রাতারাতি বাড়িটা কি ভেঙে মাঠ করে দিয়েছে কেউ? সুন্দরবাবুর মাথা নেড়ে বললেন, সবটা না বললে তোমরা বুঝতে পারবে না, খুলেই বলছি শোনো। এই বাগবাজারেই বাস করেন সাধনচন্দ্র বসু। তার নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। অনেকগুলো ব্যবসা আর অনেক টাকার মালিক তিনি। সাধনবাবুরা 2 ভাই। ছোট ভাই গগনচন্দ্র কিন্তু ছেলেবেলা থেকেই কুসঙ্গে মিশে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু ভাইয়ের ওপরে সাধনবাবুর অগাধ স্নেহ। তিনি অনেক উপদেশ দিয়ে তাকে সৎপথে ফিরিয়ে আনবার চেষ্টা করেন প্রায়, কিন্তু সবই বৃথা। গগনচন্দ্র ক্রমেই নিচে নামতে নামতে ইদানিং এক সাংঘাতিক গুন্ডার দলের খপ্পরে পড়ে গিয়েছিল। দলটা নতুন, কিন্তু তাহলেও দলের সর্দার লক্ষ্মী সিংয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই 10-12টা রাহাজানি ও ব্যাংক লুটের মামলা ঝুলছে। তবে একটা মজার ব্যাপার বলে নিই, আমরা অর্থাৎ কলকাতার পুলিশ সব গুন্ডাকেই চিনি, কিন্তু এই নতুন গুন্ডা সর্দার লক্ষ্মী সিং কিংবা তার দলবল পুলিশের কাছে এখনও অচেনা রয়ে গেছে। ওর আস্তানা বা ওর নারী নক্ষত্র আমরা জানি না এখন। গয়নার দোকান কিংবা ব্যাংক লুটের সময় লক্ষ্মী গুন্ডার দলে গগনচন্দ্র ছিল তা আমরা জানি। পুলিশ কিন্তু সাধনবাবুর অনুরোধে ও প্রভাবে গগনচন্দ্রকে পলাতক আসামি ধরে নিয়ে এখনও কোনো মামলা আনেনি। দিন 5 আগে রাত প্রায় 12টায় গগন অকস্মাৎ প্রায় ধূমকেতুর মতো দাদার কাছে এসে হাজির হয়। এবারে কিন্তু তার অন্য মূর্তি। সে অনেক কান্নাকাটি ও কাকুতি মিনতি করে সাধনবাবুকে জানায় যে তার সুমতি হয়েছে। এবারে সে কুসঙ্গ ত্যাগ করে ভদ্র জীবন কাটাতে চায়, কিন্তু দল ছাড়লে গুন্ডারা তাকে খুন করবে। বস্তুত লক্ষ্মী সিং সাধনবাবুর হাতেই একটি চিঠি দিয়ে পাঠিয়েছে। তার বক্তব্য হলো, 3 দিনের মধ্যে যদি সাধনবাবু তাকে 1 লক্ষ নগদ টাকা দেন তবে সে গগনকে মুক্তি দেবে। কিভাবে টাকা দিতে হবে তার নির্দেশও ছিল। চিঠি গগনবাবুকে পৌঁছে দিয়ে ফের ফিরে যেতে হবে গগনবাবুর মতামত জেনে নিতে। টাকা দিতে রাজি থাকলে পরদিন রাতে একটি গাড়ি আসবে, সাধনবাবু নিজেই টাকা নিয়ে সেই গাড়িতে চড়বেন। গাড়ি তাকে লক্ষ্মীর ডেরায় নিয়ে যাবে। টাকার লেনদেন হবে, সেই গাড়িতে 2 ভাই ফিরে আসবেন। লক্ষ্মী হুমকি দিয়েছিল, যদি সাধনবাবু দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই ব্যাপারের বিন্দু বিসর্গও জানান তবে পরদিনই তার ভাইয়ের ছিন্ন মুন্ড তাকে উপহার পাঠানো হবে।
তো পরের দিন কালো রঙের একটি বন্ধ মোটর গাড়ি এলো এবং সাধনবাবু টাকা সঙ্গে নিয়ে চড়লেন ওতে। গাড়িতে শুধু ড্রাইভার। বুঝতেই পারছো সাধনবাবুর সাহস অসীম। তিনি একটি ছোট পিস্তলও সঙ্গে নিয়েছিলেন। গাড়ি ছাড়বার কিছু পরেই কোনো অজ্ঞাত কারণে সাধনবাবুর সংজ্ঞা হারিয়ে ফেলেন। যখন ফের তার জ্ঞান ফিরে এলো তিনি দেখলেন তখনও তিনি গাড়ি একটি গলিতে ঢুকছে। হেডলাইটের আলোয় গলির নামও তিনি পড়তে পারলেন, রতন বাবু লেন। গাড়ি এসে দাঁড়ালো ফটকওয়ালা পুরনো বাড়ির সামনে। বাড়ির নম্বরও তার চোখে পড়ে, তা হলো 23। নির্জন অন্ধকার বাড়ির গলি ঘুঁচি পেরিয়ে তাকে হাজির করা হলো দোতলার একটি ছোট্ট ঘরে। ওই ঘরেই বসেছিল লক্ষ্মী সিং। সাধনবাবু তাকে 1 লক্ষ টাকা দেন ও বলেন তার ভাইকে ডেকে দিতে। লক্ষ্মী তখন যেন দুঃখিতভাবে ঘাড় নেড়ে তাকে বলে যেহেতু সাধনবাবুর সঙ্গে পিস্তল নিয়ে এসেছেন তাকে সেজন্য আরও 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আর যদি তিনি ফিরে যান পরদিন ফের গাড়ি যাবে। ঠিক একভাবে তিনি যদি আরও 1 লক্ষ টাকা আনেন তবে ওই গাড়িতেই দুভাই একসঙ্গে ফিরে যাবেন। সাধনবাবু বুঝলেন যে অজ্ঞান অবস্থায় তাকে তল্লাশি করা হয়েছে। সাধনবাবু শুধু সাহসী নন, তিনি বুদ্ধিমান। তিনি বলেন ঠিক আছে, পরদিন তিনি টাকা দেবেন, কিন্তু ভাইয়ের সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হোক। লক্ষ্মী তখন শয়তানি হাসি হেসে তাকে সঙ্গে করে অন্য একটি ঘরে নিয়ে আসে। সেই ঘরে ঢুকতেই ভয়াবহ এক দৃশ্যের সামনে সাধনবাবু দাঁড়ালেন। জোরালো আলো জ্বলছে, ঘরটির জানলা নেই, একটি মাত্র দরজা। মাঝখানে লোহার খাটের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা অবস্থায় তার ভাই চিত হয়ে পড়ে রয়েছে। তার বুকের আর পেটের ওপর মুখবন্ধ দুটি বোতল রাখা। বোতল দুটির ভিতরে মূর্তিমান দুঃস্বপ্নের মতো নড়াচড়া করছে দুজোড়া মিশমিশে কালো বিঘত খানেক লম্বা পাহাড়ি কাঁকড়া বিছে, যাদের এক কামড়েই নিশ্চিত মৃত্যু। লক্ষ্মী ক্রূর হেসে সাধনবাবুকে বলে টাকা না পেলে আগামীকাল শেষ রাত্রে ওই মৃত্যুদূতদের ছেড়ে দেওয়া হবে গগনের দেহের উপর। গগনচন্দ্রের হাত পা বাঁধা থাকলেও মুখ ছিল খোলা। সে কান্নাকাটি করে দাদাকে বলে টাকা দিয়ে তার প্রাণ বাঁচাতে। সাধনবাবু রাজি হয়ে ফিরে আসেন। ফেরবার পথেও সেই একই অজ্ঞাত উপায়ে কিছুক্ষণের জন্য তার চৈতন্য লোপ করা হয়। পরদিন হলো প্রায় একই নাটকের পুনরাবৃত্তি, অর্থাৎ সেই কালো গাড়ি, টাকা। সাধনবাবু গাড়িতে সওয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার সংজ্ঞার নাশ। কিন্তু এবার তার জ্ঞান ফিরে আসতে তিনি নিজেকে আবিষ্কার করলেন বরানগরের জনমানবহীন গঙ্গা তীরে কাদায় শায়িত অবস্থায়, সঙ্গের অর্থ উধাও। অতি কষ্টে ফিরে এসে তিনি জানালেন যে গগনচন্দ্রের কোনো সংবাদ নেই। পরদিন সাধনবাবু পুলিশে খবর দিলেন। এই কলকাতায় বলে রাখি আমি জয়ন্ত, রতনবাবুর লেন রয়েছে একটি, আর তা হলো সেটি বরানগরে। আমি সেপাই শান্তি নিয়ে 23 নম্বর বাড়ির খোঁজে বের হই। মাঝারি গলিপথ, গঙ্গা তীরে পৌঁছে শেষ। গিয়ে দেখা যায় যে 22 নম্বরের পাশে পড়ে আছে খানিকটা ফাঁকা জমি। তারপরেই ঢালু গঙ্গার পার। 23 নম্বরের বাড়ির কোনো অস্তিত্বই সেখানে নেই। পাড়ার লোকেরা বললে ফাঁকা জমিটি 23 নম্বর প্লট বটে, কিন্তু ওখানে দোতলা কেন, সিকিতলার বাড়ি অস্তিত্ব কোনোদিন ছিল না। সাধনবাবুর অ্যাডভেঞ্চারের সেই বাড়িটি তাহলে কোথায় গেল? মোটামুটি এই হচ্ছে মামলা। লক্ষ্মী সিং, গগনচন্দ্র, কালো মোটর, লক্ষ্মীর আস্তানা, সেই দোতলা বাড়ি সবই হাওয়ায় মিলিয়ে গেছে। জয়ন্ত কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বিবরণ শুনে আমার কৌতূহল জাগ্রত হচ্ছে বটে। আপনি ঠিক জানেন যে দ্বিতীয় কোনো রতনবাবুর লেন কলকাতা বা তার আশেপাশে নেই? ঠিক জানি, নেই। ভুল ঠিকানা নিয়ে মানুষ নাজেহাল হয় বটে, এক্ষেত্রে ঠিকানায় পৌঁছেও সাধনবাবু আবার তা হারিয়ে ফেললেন। কিন্তু বলুন তো সুন্দরবাবু, মুক্তিপণ আদায় করাই যদি গুন্ডাদের একমাত্র উদ্দেশ্য হয়, তবে তারা এত ব্যবস্থাপত্তর করে সাধনবাবুকে নিজেদের ডেরায় নিয়ে গিয়ে তুলতে ব্যস্ত হলো কেন? নিজেদের ঠিকানা সাধনবাবুকে তারা জানতে দিলে কি জন্যে? সুন্দরবাবু বললেন, আমার তো ভায়া মাথায় কিছুই আসছে না। জয়ন্ত আড়ামোড়া ভেঙে উঠে বললে, এসব প্রশ্ন আপাতত থাক। সাধনবাবুর বাড়ি তো কাছে। মানিক আর আমাকে সাধনবাবুর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন নাকি? সুন্দরবাবু বললেন, বিলক্ষণ, সানন্দে। দেখা গেল জয়ন্ত মানিককে সাধনবাবু বিলক্ষণ চেনেন। তাঁর প্রাসাদোপম অট্টালিকার বৈঠকখানায় বসে জয়ন্ত প্রশ্ন করলে, লক্ষ্মীগুন্ডার লেখা চিঠি কি আপনার কাছে এখনো আছে? গৌরবর্ণ সুপুরুষ মাঝবয়সী সাধনবাবু তার প্রশস্ত টাকে হাত বুলিয়ে বললেন, বোধহয় আছে। একটি চিরকুট এনে তিনি জয়ন্তের হাতে দিলেন।
গোটা গোটা বাংলা অক্ষরে সাধারণ কাগজে লেখা। চিঠির মর্ম সুন্দরবাবুর মুখে জয়ন্তরা আগেই জেনেছে। মানিক দেখলে চিরকুটটিতে চোখ রেখে জয়ন্ত ধীরে ধীরে তার শামুকের নস্যদানি বের করে সশব্দে নস্য নিলে। তারপর চিরকুটটি সুন্দরবাবুর হাতে দিয়ে বললে, বলুন তো সুন্দরবাবু, এই চিঠিটির বিশেষত্ব কি? সুন্দরবাবু বেশ করে দেখে বললেন, না হে ভায়া, বেশ গোটা গোটা ছাদের অক্ষর ছাড়া আমি তো আর কোনো বিশেষত্ব দেখতে পাচ্ছি না। জয়ন্ত বললে, চিঠিটা লেখা হয়েছে বাঁ হাতে। সুন্দরবাবু অবাক হয়ে বললেন, তাই নাকি? হ্যাঁ তাই? হ্যাঁ, তবে হয়তো লক্ষ্মীগুন্ডার ন্যাটা সে বাঁ হাতেই লেখে। জয়ন্ত সোফায় হেলান দিয়ে বসে বললে, তা হবে, যদিও একবার শুনেছি, তবুও সাধনবাবু সমস্ত ঘটনাটি আদ্যপান্ত আর একবার বলবেন কি? সাধনবাবু বিষণ্ণ কণ্ঠে বললেন, আবার বলছি ঘটনা পরম্পরা, জানি না এর বিবরণটুকু জেনেই আমার ভাইকে আপনারা উদ্ধার করতে পারবেন কিনা। সাধনবাবুর বিবৃতি শোনবার পর জয়ন্ত বললে, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। প্রথম রাত্রে আপনি যখন কালো গাড়িতে সওয়ার হন, তখন ঠিক কটা বেজেছিল জানেন? জানি বই কি, আমার কবজিতে বাঁধা হাতঘড়িতে তখন ঠিক 9:30। আর আপনার যখন মূর্ছাভঙ্গ হলো, অর্থাৎ গুন্ডাদের আড্ডায় যখন গিয়ে পৌঁছলেন, তখন? ওই ভয়ানক বাড়ির ফটকে যখন পৌঁছাই, তখন আমার হাতঘড়িতে বেজেছিল 10:05। ফেরার পথেও বড়জোর 40 মিনিটের বেশি সময় কাটেনি। প্রায়শই হাতঘড়ি দেখা আমার অভ্যাস। জয়ন্ত উৎসাহিত কণ্ঠে বললে, আপনার এই অভ্যাসের জন্য তদন্তের খুবই সুবিধা হবে। এখন ভেবে বলুন, ওই বাড়িটার কোন কোন বিশেষত্ব আপনার চোখে পড়েছিল? সাধনবাবু ভেবেচিন্তে বললেন, বাড়ির গায়ে ফাঁকা জায়গার আভাস। মনে হয়েছিল বাড়িটা নদীর তীরে। আশেপাশে ছিল গুদাম ঘরের মতো মস্ত চালা, সবই অন্ধকার। ওই ফটকওয়ালা পুরনো বাড়িটাও আগাগোড়া অন্ধকারে ডুবেছিল। ফটকের বাইরে স্পষ্ট 23 নম্বর চোখে পড়েছিল। পাশের পাঁচিলে রতনবাবু লেন লেখা মিউনিসিপ্যালিটির ফলকও আঁটা ছিল। গাড়িটির হেডলাইট যেন চোখে আঙুল দিয়ে ও দুটি দেখিয়ে দিল। তারপর? অন্ধকার সিঁড়ি বেয়ে দোতলার একটি ঘরে পৌঁছে লক্ষ্মীগুন্ডার দেখা পায়। ঘরের জানলাটা ছিল খোলা, বাইরেই চোখে পড়ল গঙ্গার স্রোত। তখন চাঁদ উঠেছে। জয়ন্ত জিজ্ঞাসা করলে, আকাশে চন্দ্রোদয় আপনি প্রত্যক্ষ করেছিলেন? সাধনবাবু বললেন, চন্দ্রোদয় প্রত্যক্ষ না করলেও স্রোতের জলে চাঁদের প্রতিবিম্ব ভেঙে ভেঙে জলের মধ্যেই চাঁদের টুকরোর বিভ্রম জাগাচ্ছিল। সুন্দরবাবু বললেন, সবই তো মিলে যাচ্ছে। রতনবাবু লেন, বরানগরের গঙ্গার তীরে গিয়ে বাড়িটা শেষ হয়েছে, একটি গুদামঘরও নজরে পড়েছে। শুধু 23 নম্বর বাড়িটি করেছে কল্পলোকে প্রস্থান। জয়ন্ত সহসা এক টিপ নস্য নিয়ে সহাস্যে বললে, নস্য নিলে বুদ্ধি খোলে। সুন্দরবাবু এক টিপ নিয়ে দেখবেন নাকি? সুন্দরবাবু বেজায় ভেবাচাকা খেয়ে বললেন, তুমি কি বলতে চাও জয়ন্ত? জয়ন্ত গম্ভীর কণ্ঠে বললে, গুন্ডাদের আস্তানা বরানগরে নয়, তা আছে গঙ্গার পশ্চিম তীরে। সুন্দরবাবু, সাধনবাবু ও মানিক তিনজনই মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। জয়ন্ত বললে, স্বয়ং প্রকৃতি আলো হাতে আমাদের পথ নির্দেশ করেছেন। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের রাত্রি। দিন 5 আগে কৃষ্ণপক্ষেরই তৃতীয়া কি চতুর্থী ছিল। প্রথম প্রহরের শেষে চন্দ্রোদয় হয়েছিল পূব দিকে, কিন্তু গঙ্গার পূব পারে বসে সাধনবাবু গঙ্গার জলে চাঁদের প্রতিবিম্ব দেখতেই পারেন না। তা পারেন যদি উনি অচৈতন্য অবস্থায় নীত হয়ে থাকেন গঙ্গার পশ্চিম তীরে। সুন্দরবাবু প্রকাণ্ড হাঁ করে তাকিয়ে থেকে তারপর বললেন, এই জয়ন্ত, তুমি আমার কান মলে দাও। ছ্যা রে ছ্যা ছ্যা ছ্যা, আমার বুদ্ধি ছ্যা। জয়ন্ত হাসি মুখেই বললে, বুদ্ধির দোষ নেই, সময় মতো আপনি তা খেলান না। এই যেমন চিঠির লেখা যে বাঁ হাতের, এর তাৎপর্য আপনার মাথায় এখনো ঢোকেনি। অর্থাৎ? এই চিঠি প্রকৃত ন্যাটা লোকের লেখা নয়। সেক্ষেত্রে অক্ষরগুলির এত গোটা গোটা কাঁপা কাঁপা চেহারা হতো না। তাহলে বাঁ হাতে সেটা লেখা হয়েছে কেন? মানিক বললে, তুমি কি ইঙ্গিত করছো? লক্ষ্মীগুন্ডা সাধনবাবুর পরিচিত? সাধনবাবু বললেন, মোটেই নয়। লক্ষ্মীগুন্ডা ভীমাকৃতি, বিষম বলশালী, নিচু শ্রেণী, তাকে জীবনে দেখিনি। জয়ন্ত বললে, সম্ভব। গগনবাবু কি বলেছিলেন? চিঠিটি কি লক্ষ্মীগুন্ডার নিজের হাতে লেখা? সাধনবাবু ভেবে বললেন, লক্ষ্মীগুন্ডায় চিঠিটি লিখেছে গগন, এ কথাই বলেছিল। জয়ন্ত চুপ করে রইল। মানিক বললে,
গঙ্গার পশ্চিম তীর তো আর একটুখানি জায়গা নয়। গুন্ডাদের আস্তানা পশ্চিম তীরে তা জানা গেলেও আমাদের কোনো সুবিধে হবে কি? জয়ন্ত বললে, এটুকু বোঝা গেল যে বরানগরের রতনবাবু লেনের 23 নম্বর বাড়িতে সাধনবাবুকে নিয়ে হাজির করা বিরাট একটা ধোঁকাবাজির অঙ্গ। আমাদের খুঁজতে হবে গঙ্গার অপর তীর। সেখানে হয়তো রতনবাবুর লেনও নেই, বাড়ির নম্বরও 23 নয়, তবে সাধনবাবুর কথা মতো বাগবাজার থেকে সেখানে পৌঁছতে মাত্র 35 মিনিট সময় লাগে। ওই সময়ের মধ্যে গঙ্গার অপর তীরে পৌঁছবার জন্য মনে হয় বালি ব্রিজ ব্যবহার করা হয়েছে। আমার বিশ্বাস বেলুর বা বালির গঙ্গার ধারে ধারে খোঁজ করলে সাধনবাবুর দেখা বাড়ি বা গলি পাওয়া যাবে। সুন্দরবাবু বললেন, বেশ, এখন হাওড়া থেকে বালি পর্যন্ত গঙ্গার ধার চষে ফেলতে হবে পুলিশকে। জয়ন্ত বললে, না না, হাঁক ডাক করেও কাজটি করা চলবে না। আমি ইতিমধ্যে আরও একটু চিন্তা করে নিই, ওই ধোঁকাবাজির কারণটা বোঝবার চেষ্টা করি। আচ্ছা সাধনবাবু, গগনবাবুর লেখা কোনো চিঠিপত্র বা চিরকুট কি আপনার কাছে আছে? সাধনবাবু বললেন, হ্যাঁ, তার লেখা দু একটি পুরনো চিঠি আমার কাছে আছে। সাধনবাবু একটি কাগজ এনে দিতে সেখানি ও লক্ষ্মী গুন্ডার লেখা চিঠিখানি পকেটে পুরে জয়ন্ত বললে, এ দুটি আপাতত আমার কাছে থাক। পরদিন সকাল চা পানের সময়ে জয়ন্তর বাড়িতে উত্তেজিতভাবে ঘটল মানিকের আবির্ভাব। তার হাতে সংবাদপত্র। জয় জয়, নিদারুণ দুঃসংবাদ। জয়ন্ত চকিত হয়ে বললে, কি রকম? গত রাত্রে লক্ষ্মীগুন্ডার দল সাধনবাবুর বাড়ি চড়াও হয়ে সাধনবাবুকে করেছে নির্মমভাবে হত্যা। জয়ন্ত চমকে উঠে কাগজখানা টেনে সবটুকু পড়ে অত্যন্ত গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ পরেই সুন্দরবাবুর আগমন। তার মুখ বিষম দুশ্চিন্তাগ্রস্ত। তিনি আসন গ্রহণ করেই বললেন, বড়ই সাংঘাতিক ব্যাপার। এতদিন গুন্ডামি রাহাজানি করলেও এই প্রথম লক্ষ্মীগুন্ডা মানুষ খুন করল। জয়ন্ত বললে, নিশ্চয়ই আপনি তদন্ত সেরে আসছেন। ব্যাপার কি ঘটেছিল আদ্যপান্ত বলুন। লক্ষ্মীর দলে ৩-৪ জন লোক ছিল। সাধনবাবুর দারোয়ানকে জখম করে ওরা বাড়িতে ঢোকে। বাড়ির অন্যান্য লোকজন বাধা দিতে এলে মুখোশ পরা ভীমাকৃতি জোয়ান লক্ষ্মীগুন্ডা মুখোশের আড়াল থেকে নিজের পরিচয় জানায়, আর তৎক্ষণাৎ সবাই কচি খোকার মতো অজ্ঞান হয়ে ঢলে পড়ে। সাধনবাবু নিজের ঘরে ছিলেন ঘুমন্ত। গুন্ডারা বিছানায় শায়িত অবস্থাতেই ছোড়া খায়ে তাকে হত্যা করে। লক্ষ্মীগুন্ডার নাম শুনেই বাড়ির লোকজনের মূর্ছা যাওয়াটা বিষম সন্দেহজনক। জয়ন্ত মাথা নেড়ে বললেন, না না, মোটর গাড়িতে উঠে সাধনবাবুও মূর্ছিত হয়ে পড়েছিলেন। ওরা নিশ্চয়ই জ্ঞান হরণকারী কোনো গ্যাস ব্যবহার করে। মানিক বললে, সাধনবাবুকে খুন করাতে লক্ষ্মীগুন্ডার কি উদ্দেশ্য সাধিত হলো? সে তো দুবার তাকে অজ্ঞান অবস্থায় নিজের হাতেই পেয়েছিল। জয়ন্ত সোজা হয়ে বসে বললে, ঠিক বলেছ মানিক, সাধনবাবু দুবারই লক্ষ্মীর দাবি মিটিয়ে দিয়েছিলেন। তার হত্যাকাণ্ড একেবারেই নিরর্থক। সুন্দরবাবু বললেন, সবচেয়ে করুণ ঘটনা হচ্ছে আজ সকালেই ছোট ভাই গগনচন্দ্র ফিরে এসেছে। ডাকাতি বা দাদার মৃত্যুর খবর সে কিছুই জানত না। জয়ন্ত তীরের মতো সোজা হয়ে দাঁড়িয়ে উঠল, বলল, কি বললেন? গগনবাবু ফিরেছেন? লক্ষ্মীগুন্ডাকে তিনি নিশ্চয়ই শনাক্ত করতে পারবেন। চলুন সুন্দরবাবু, এখনই গগনবাবুর কাছে যাওয়া দরকার। এমনিতে গগনচন্দ্রের চেহারা বেশ সুন্দর, তবে দাদার শোকে এখন বেচারি মুহ্যবান। জয়ন্ত তাকে জিজ্ঞাসা করলে, আপনার দাদার হত্যাকারী, আপনার স্যাঙাত লক্ষ্মীগুন্ডা এখন কোথায় জানেন? গগন জল ভরা চোখে চেয়ে বললে, ওই শয়তান গুন্ডাকে আমার স্যাঙাত বলে আর দুঃখ দেবেন না জয়ন্তবাবু। ও দাদার অনেক টাকা নিয়েছে। আমারই নির্বুদ্ধিতায় অবশেষে দাদার প্রাণও নিয়েছে। ওকে আপনারা যে করেই হোক গ্রেপ্তার করুন। জয়ন্ত বললে, আজ সকালে আপনি কোথা থেকে এবং কিভাবে এলেন? লক্ষ্মী সিং আজ আমাকে বলে যে সে আমার দাদার কাছ থেকে সমস্ত টাকা বুঝে পেয়েছে। আমাকে তার দল থেকে সে মুক্তি দিচ্ছে। আমি যেন তখনই বাড়ি চলে আসি। জয়ন্ত বললে, আপনি তার আস্তানা জানেন? ওই খুনি ডাকাতকে পুলিশের হাতে এখনই ধরিয়ে দিচ্ছেন না কেন? গগন বললে, ওর আস্তানার খবর তো পুলিশকে জানিয়েছি। তা হলো বরানগরের 23 নম্বর রতনবাবুর লেন। বিপুল বিস্ময়ে লম্ফ ত্যাগ করে সুন্দরবাবু বললেন, কি আশ্চর্য! আমরা জানি ওরকম ঠিকানায় কোনো বাড়িই নেই। গগনচন্দ্র বিহ্বল নেত্রে চেয়ে বললে, সে কি কথা? গঙ্গার ধারে ওই বাড়িটিতে আমি নিজে বাস করেছি। আজও সেখান থেকেই ঘটেছে আমার মুক্তি এবং প্রত্যাবর্তন। জয়ন্ত সুন্দরবাবুর দিকে চেয়ে বললে, চলুন সুন্দরবাবু, গগনবাবুকে সঙ্গে নিয়ে আমরা রতনবাবুর লেনে নতুন অভিযান করি।
চলুন, সঙ্গে পুলিশের শক্তিশালী দল নিয়ে। এক গাড়ি পুলিশ সমেত গগনচন্দ্র সমভিব্যাহারে জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু রওনা হলেন বরানগরের দিকে। রতনবাবু লেনের মুখে পৌঁছে গগনচন্দ্র বললেন, হ্যাঁ এই তো সেই গলি। কিন্তু গলির শেষে যখন 23 নম্বর বাড়ির কোনো অস্তিত্বই পাওয়া গেল না, তখন গগনচন্দ্র যেরকম হতভম্ব হয়ে গেলেন, মানুষের তেমন মুখচ্ছবি হওয়া সম্ভব একমাত্র পশ্চিম দিকের সূর্যোদয় হতে দেখলে। তিনি দুহাতে চোখ রোগড়ে রোগড়ে বারবার করে মাথা নেড়ে বিড়বিড় করতে লাগলেন, আশ্চর্য, আমি 23 নম্বরের দোতলা বাড়ি থেকে বেরিয়ে এই গলি দিয়ে হেঁটে বড় রাস্তায় পড়েছি, এখনো একবেলাও হয়নি। বাড়িটি তবে কোথায় গেল? মানিক জয়ন্তকে বললে, জয়, অদৃশ্য অট্টালিকার রহস্য সম্পর্কে তোমার কি ধারণা? জয়ন্ত বললে, আপাত দৃষ্টিতে কোনো ঘটনার যুক্তি পাওয়া যাচ্ছে না। মানিক বললে, ধরে নিচ্ছি গগনবাবু মিথ্যে কথা বলছেন, কিন্তু কেন? তিনি কি লক্ষ্মীগুন্ডার ভয়ে তারই নির্দেশ মতো অভিনয় করছেন? তার দাদার হত্যাকারীকে তিনি আড়াল করছেন, প্রকৃত আস্তানা চিনিয়ে দিচ্ছেন না? জয়ন্ত মাথা নেড়ে বললে, ব্যাপারটা তার চেয়েও জটিল মানিক। আমরা যদি লক্ষ্মীগুন্ডার প্রকৃত আস্তানা খুঁজেও পাই, আমার বিশ্বাস লক্ষ্মীগুন্ডাকে সে আস্তানায় পাওয়া যাবে না। অবশ্য লক্ষ্মী সিংকে কোথায় পাওয়া যাবে তা আমি হয়তো জানি। মানিক বিপুল বিস্ময়ে বললে, তবে তাকে গ্রেপ্তার করার বাধা কোথায়? জয়ন্ত মাথা নেড়ে বললে, তাকে এখন গ্রেপ্তার করলে কিচ্ছু প্রমাণ করা যাবে না হে। মনে রেখো, পুলিশ আজ পর্যন্ত লক্ষ্মী সিংকে দেখেনি। ডাকাতির সময়ে সে থাকে মুখোশের আড়ালে। সাধনবাবুর খুনের সময়ও তার মুখ কেউ দেখেনি। মানিক আরও অবাক হয়ে বললে, সে কি কথা? সাধনবাবু তাকে দেখেছিলেন। তিনি নিহত হলেও অনুতপ্ত গগনবাবু নিশ্চয়ই লক্ষ্মী সিংকে শনাক্ত করতে পারবেন। জয়ন্ত রহস্যময় হাসি হেসে বললে, যে কারণে লক্ষ্মীর প্রকৃত আস্তানা গগনবাবু চিনিয়ে দিতে পারলেন না, ঠিক সেই কারণেই তিনি লক্ষ্মীগুন্ডাকে শনাক্তও করতে পারতেন না। অদৃশ্য লক্ষ্মী সিংকে তার আস্তানায় ফেরত পাঠিয়ে আস্তানার দলবল সমেত তাকে দৃশ্যমান করে তুলতে হবে। এমন সময় যথারীতি হাঁসফাঁস করতে করতে হলো সুন্দরবাবুর আবির্ভাব। এসেই তিনি বললেন, জয়ন্ত, এই খুনের মামলার কিনারা করতে না পারলে আর মান সম্ভ্রম বজায় থাকছে না। লক্ষ্মী সিংকে কি গ্রেপ্তার করা যায় না? জয়ন্ত বললে, লক্ষ্মী সিংয়ের এক সাগরেদ ধরা পড়েছে, আর সে পুলিশকে আশ্চর্য খবর জানিয়েছে। সে জানিয়েছে যে লক্ষ্মীর আসল ডেরা বরানগরে নয়, গঙ্গার পশ্চিম তীরে। সুন্দরবাবু ও মানিক দুজনেই অবাক বিস্ময়ে জয়ন্তের মুখের পানে চেয়ে রইলেন। কিছুক্ষণ পরে সুন্দরবাবু বললেন, এই তুমি সুস্থ আছো তো ভায়া? জয়ন্ত সহাস্যে জবাব দিলে, বিলক্ষণ। আমি যেমন বললুম, ওই খবরটি আপনি গিয়ে গগনবাবুকে আজ জানাবেন। হুবহু ওই কথাগুলি পাখি পড়ার মতো তার কানে পেশ করবেন। সুন্দরবাবু বললেন, কেন? জয়ন্ত বললে, দরকার আছে। যদি গগনবাবু কাউকে আড়াল করতে চেয়ে থাকেন, তবে এরকম একটি সংবাদ শুনে চুপ করে বসে থাকবেন না। তিনি সেই মেঘনাথটিকে এই সংবাদ জানাবেন। আমার আর মানিকের পরবর্তী কাজ হবে গগনবাবুর উপর নজর রাখা। কিন্তু তার আগে আমার জন্য দুটি জিনিস আপনি সংগ্রহ করে দেবেন। তা হলো দুটি গ্যাস মুখোশ। সুন্দরবাবু অবাক বিস্ময়ে তার দিকে চেয়ে বললেন, জানি তোমরা আস্ত পাগল। ঠিক আছে, তোমার কথার মতোই সব ব্যবস্থা হবে। সেদিনই সন্ধ্যাবেলা সুন্দরবাবুকে নিয়ে জয়ন্ত ও মানিক হাজির হলো সাধনবাবুর বাড়িতে। সুন্দরবাবু গগনবাবুকে বললেন, একটা সুখবর আছে গগনবাবু, লক্ষ্মীর এক সাকরেদ ধরা পড়েছে। সে কিন্তু আশ্চর্য কথা বলছে। গগনবাবু সবিস্ময়ে বললেন, কিরকম? এই সে বলছে যে লক্ষ্মীর আস্তানা নাকি বরানগরে নয়, বালি ব্রিজ পার হয়ে ওপারে যেতে হবে তার খোঁজে। গগনবাবু আকাশ থেকে বললেন, তাই নাকি? তবে কি আমি পাগল না আমি মিথ্যাবাদী? সুন্দরবাবু তাকে আশ্বাস দিয়ে বললেন, না, আমাদের বিশ্বাস ওই খুনে গুন্ডাই মিথ্যে কথা বলছে। ও নিয়ে আপনি মাথা ঘামাবেন না, আমরা ঠিক লক্ষ্মী সিংকে গ্রেপ্তার করবই। গগনবাবু খুঁতখুঁত করে মাথা নেড়ে বললেন, আমিও তো তাদের দলেরই একজন ছিলুম। যে লোকটি ধরা পড়েছে তার সঙ্গে আমার দেখা করিয়ে দিন না, দেখি তাকে শনাক্ত করতে পারি কিনা। জয়ন্ত এতক্ষণে কথা বলল, সে রাজসাক্ষী হতে চায়, তবে সে কারোর সঙ্গে এখন দেখা করবে না। এমনকি লক্ষ্মীর ভয়ে যেটুকু বলেছে তার বেশি একটা কথাও বলতে চায় না। পুলিশ নিজের চেষ্টায় যদি লক্ষ্মীকে গ্রেপ্তার করতে পারে, তবেই সে তার বিরুদ্ধে সাক্ষী দেবে। গগনবাবুর মুখে এতক্ষণে হাসি ফুটল। তিনি মাথা নেড়ে বললেন, যাক,
দাদার মৃত্যুর প্রতিশোধ নেবার হয়তো একটা সুযোগ ঘটবে। লক্ষ্মীকে গ্রেপ্তার করলে আমি হব তার বিরুদ্ধে প্রধান সাক্ষী। সে রাত্রিটা নিকষ কালো অন্ধকারের কম্বল মুড়ি দিয়ে শুনশান হয়ে ঘুমিয়ে পড়েছে। বেলুড়ের কাছাকাছি গঙ্গা তীরের একটি গলি এতক্ষণ ছিল জনমানব শূন্য। সহসা গাঢ়তর অন্ধকারে গড়া একটি ছায়ামূর্তিকে সতর্ক পায়ে দ্রুত ওই গলি দিয়ে অগ্রসর হতে দেখা গেল। দু একটি ঘুম ভাঙা কুকুর দু একবার ডেকে থেমে গেল। গলিপথ শেষ হয়েছে গঙ্গা তীরে গিয়ে। সেখানে পথের দুপাশে বড় বড় গুদাম ঘর। মূর্তিটি লঘু পায়ে গলির শেষ বাড়িটির সামনে গিয়ে দাঁড়ালো। বাড়িটি জীর্ণ, প্রায় দোতলা। দুবার কর্কশ পেঁচার ডাক শোনা গেল। অন্ধকারের সদর দরজা অল্প ফাঁক হতেই ছায়ামূর্তি ভেতরে প্রবেশ করল। দরজা আবার বন্ধ হলো। গলির অন্ধকারে গা মিশিয়ে আরও দুটি ছায়ামূর্তি এই বাড়িটিকে লক্ষ্য করে অগ্রসর হচ্ছিল নিঃশব্দে। তারা সদর দরজার দিকে গেল না। সাবধানে বাড়িটির পিছন পানে গিয়ে তারা হাজির হলো। একজন ফিসফিস করে বললে, জয়, এখন কি আমরা বাড়ির ভিতর ঢুকব? অন্য মূর্তিটি চাপা স্বরে বললে, হ্যাঁ মানিক, বাড়ির ভেতরে কোন ধরনের নাটক অভিনীত হচ্ছে তা আমরা লুকিয়ে থেকে দেখতে চাই। খিড়কির দিকের একটি জানলার দুটি শিক ধরে দুবার চারা দিতেই জয়ন্তর পেশি শক্তির গুণে শিক দুটি আলগা হয়ে বেরিয়ে এলো। দুজনে নিঃশব্দে সেই ফাঁকে ভেতরে ঢুকল। অন্ধকার ঘর। ওরা আন্দাজেই বুঝলে ঘরের বাইরেই চওড়া দালান, সামনে উঠোন। এই অট্টালিকায় যদি গুন্ডার দলের আস্তানা হয় তবে বোঝা যাচ্ছে যে তারা খুব বেশি সাবধানীও নয়। বাড়ির কোথাও কোনো সাড়া নেই। যে ঘরটিতে ওরা ঢুকেছিল সেটিও সম্পূর্ণ নির্জন। এমনকি কোনো আসবাবও নেই সেই ঘরে। জয়ন্ত ফিসফিস করে মানিকের কানে কানে বলল, মানিক, গ্যাস মুখোশটি পরে নাও। দালানের শেষে ওপরে উঠবার সিঁড়ি। অন্ধকারে নিঃশব্দ পায়ে ওরা দোতলায় উঠল। সিঁড়ির অপর দিকে দালানের শেষ প্রান্তে একটি ঘরে ক্ষীণ আলো জ্বলছে। ওরা দেওয়ালের গায়ে গা মিশিয়ে ওই ঘরের ভেজানো দরজার বাইরে দাঁড়িয়ে কান পাতলে। ভেতর থেকে সামান্য গলার স্বর শোনা যাচ্ছে। সাবধানে হাত বাড়িয়ে জয়ন্ত দরজায় ঠেলা দিতেই দরজা একটু ফাঁক হলো। ভেতরে দুটি লোক। একজন ভীমাকৃতি ভীষণ দর্শন জোয়ান, অন্যজন দীর্ঘকায়, আগাগোড়া কালো পোশাক পরা। সবচেয়ে উল্লেখযোগ্য হল যে তার মুখও কালো মুখোশে ঢাকা, সম্ভবত লক্ষ্মী সিং স্বয়ং। বোঝা গেল নিজের আস্তানায়ও লক্ষ্মী সিং থাকে মুখোশের অন্তরালে, নিজেকে লুকিয়ে। তবে মৃত সাধনবাবু কাকে দেখেছিলেন? লক্ষ্মী সিং চাপা গলায় পরিষ্কার বাংলায় যেন নকল স্বরে কথা বললেন। ভীমাবতার, দলের সবাই আমার হুকুম মতো কলকাতা ছেড়ে চলে গেছে। হ্যাঁ সর্দার। পুলিশের হাতে কেউ ধরা দেয়নি? না সর্দার। আজই আস্তানা ছেড়ে তুমি দেশে চলে যাও। পুলিশ কিছু কিছু জেনে ফেলেছে এই আস্তানার সম্পর্কে। এর জবাবে ভীমাবতার কি বললে তার আর শব্দ জয়ন্ত মানিক শুনতে পেল না, কারণ অস্ফুট কোনো শব্দ নিশ্চয়ই মুখোশধারীর কানে গিয়েছিল। সে হঠাৎ চাপা স্বরে চিৎকার করে বলল, বাইরে কে? জয়ন্ত ও মানিক দরজার পাশ থেকে বিদ্যুৎ বেগে পিছিয়ে এল। দালানের অপর প্রান্তে পৌঁছবার আগেই খোলা দরজার মুখে ছায়া ফেলে দীর্ঘদেহী মুখোশধারী বারান্দায় বেরিয়ে এল। উচ্চৈ স্বরে ডেকে উঠল, ভীমাবতার, পাকড়াও করো দুশ্মন। তৎক্ষণাৎ জয়ন্ত ও মানিক নিচের সিঁড়ির উদ্দেশ্যে দ্রুত অগ্রসর হল। কিন্তু সিঁড়ির মুখে পৌঁছবার আগেই তাদের সামনে যেন জমাট বাঁধা অন্ধকারের মতো আবির্ভূত হলো এক দৈত্যের শরীর। চাপা গর্জন করে দু হাতে দুদিকে বাড়িয়ে ঝড়ের মতো ঝাঁপিয়ে সে জয়ন্ত এবং মানিকের ওপরে পড়ল। সেই ভয়ঙ্কর দেহের ধাক্কায় জয়ন্ত ও মানিক দুজনেই হলো ধরাশায়ী। জয়ন্ত কোনো ক্রমে গড়িয়ে গিয়ে উঠবার চেষ্টা করতেই সে জয়ন্তকেও করলে বিষম পদাঘাত। জয়ন্ত নিজেকে সামলিয়ে পিস্তল হাতে উঠে দাঁড়াতে লক্ষ্য করলে যে ভীমাবতার মানিকের দেহের ওপরে চেপে বসেছে। তার গলা নিষ্পেষণে উদ্যত ভীমাবতারের দুই হাতে কবজি মানিক দুই হাতে চেপে ধরে প্রাণপণে তাকে নিরস্ত করার চেষ্টা করছে। পিস্তলের বাঁট দিয়ে প্রচণ্ড শক্তিতে জয়ন্ত ভীমাবতারের মাথায় আঘাত করলে, কিন্তু তার গলা থেকে আরেকটি গর্জন নিষ্ক্রান্ত হওয়া ব্যতীত আর কোনো ফলই হলো না সেই আঘাতে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মুখোশধারী দ্রুত এগিয়ে এসে কি একটা বস্তু নিক্ষেপ করলে তাদের দিকে। ফট করে শব্দ করে যেন কাঁচের কোনো জিনিস মাটিতে পড়ে ফেটে গেল। জয়ন্ত বুঝলে লক্ষ্মী সিং তার পূর্ব আশঙ্কিত সংজ্ঞা হরণকারী গ্যাস নিক্ষেপ করেছে। তাদের মুখে গ্যাস মুখোশ, সুতরাং তাদের কোনো ক্ষতি হলো না, কিন্তু সাপে বরের মতো ভীমাবতারের সমস্ত শরীর
তৎক্ষণাৎ শিথিল হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। জয়ন্ত ও মানিক দুজনেই টর্চ জেলে ও পিস্তল হাতে দ্রুত অগ্রসর হল মুখোশধারীর দিকে। লক্ষ্মী সিং মোটেই এটা আশা করে। সে দ্রুত পিছিয়ে গিয়ে আগের ঘরটিতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু জয়ন্ত এগিয়ে গিয়ে দরজার উপরে 2-3 বার পদাঘাত করতেই খিল ভেঙে গিয়ে দরজার পাল্লা খুলে গেল। দেখা গেল লক্ষ্মী সিং দেওয়ালে পিঠ রেখে দাঁড়িয়ে এবং তার ডান হাতটি মাথার ওপরে তোলা, হাতে মুখবন্ধ হরলিক্সের বোতলের মতো একটি স্বচ্ছ বোতল, আর তার ভিতরে মূর্তিমান দুঃস্বপ্নের মতো খড়খড় করে নড়ছে কালো রঙের 2টি বৃহৎখানেক লম্বা পাহাড়ি কাঁকড়া বিছে। তাদের দেখামাত্র খলখল করে হেসে ওটি ছোঁড়বার উপক্রম করতেই নিমেষ মধ্যে গর্জন করে উঠল জয়ন্তর হাতের পিস্তল। তৎক্ষণাৎ বোতলটি উত্তোলিত অবস্থায় শতখণ্ডে চূর্ণ হয়ে গেল। লক্ষ্মীগুন্ডার হাস্য পরিণত হল গগনভেদী আর্তনাদে। বোতলটি ভেঙে যেতেই সেই কালো রঙের মৃত্যুদূতরা নিমেষে লাফিয়ে পড়ল লক্ষ্মী সিংয়ের গায়ে। সুতীব্র আর্তনাদে ভরে উঠল ঘর। জয়ন্ত ও মানিক দরজার পাল্লা 2টি টেনে দিয়ে লাফিয়ে সরে এলো বারান্দায়। সেখানে ভীমাবতারের অসার দেহ তখনও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। এমন সময় বাইরে বেজে উঠল পুলিশের বাঁশি। জয়ন্ত গ্যাস মুখোশ খুলে বলল, এতক্ষণে সুন্দরবাবু পৌঁছেছে। মানিক, তুমিও বাঁশি বাজাও, জানিয়ে দাও আমাদের হদিশ। সুন্দরবাবু হাঁসফাঁস করে উপরে উঠে বললেন, এ কোথায় কোথায় সেই গুন্ডাগুলো? ব্যাটাদের ক্যাক করে ধরবো আর চালান দেব। মানিক বলে, আগে আপনার হাতে চালানি তো হওয়ার জন্য ওরা অপেক্ষা করতে পারলে না। জয়ন্ত বললে, বারান্দায় যিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন আগে তাকে বাঁধুন, তারপর যথেষ্ট আলো জ্বালতে হবে সামনের ওই ঘরটাতে ঢুকবার আগে। সুন্দরবাবু বললেন, কেন কেন এই সাংঘাতিক লাশটি কার? এ কি লক্ষ্মী সিং? না, লক্ষ্মী সিং সামনের ঘরে, কিন্তু ওখানে ছাড়া রয়েছে 2টি ভয়ানক পাহাড়ি বিচ্ছু। আলো আর আগুন জ্বালুন। একাধিক বিজলি মশালের সন্ধানী আলোয় দেখা গেল নিস্পন্দ নিথর লক্ষ্মী সিং মুখোশধারী শরীর নিয়ে এলিয়ে রয়েছে মাটিতে, আর তার দেহের পাশেই স্থির হয়ে রয়েছে সেই ভয়ানক 2 যমদূত। সুন্দরবাবু দৃশ্য দেখে মহাভয়ের আর্তনাদ করে উঠলেন। জয়ন্ত বললে, হুল ফুটিয়ে দেওয়ার পর কাকড়া বিছে কিছুক্ষণের জন্য স্থির ও কমজোরি হয়ে যায়। আসুন ওদের পিটিয়ে হত্যা করা যাক। জয়ন্ত লক্ষ্মী স্থির দেহের পাশে নিচু হয়ে বসে তার নাড়ি দেখলে। জীবনের লক্ষণ অতি ক্ষীণ। তারপর বললে, বোধহয় বাঁচবে না। এই নৃশংস লোকটি সাধনবাবুকে হত্যা করেছে। আমাদেরও হত্যা করার জন্যই প্রস্তুত ছিল। তবে ফাঁসি কাঠে না ঝুলে এভাবেই লক্ষ্মী সিং তার দাদার কাছে রওনা হয়ে যাক। সবিস্ময়ে সুন্দরবাবু শুধলেন, দাদার কাছে? হ্যাঁ, এই দেখুন। বলে জয়ন্ত লক্ষ্মীর মুখোশটি এক টানে খুলে ফেলল। সুন্দরবাবু অবাক বিস্ময়ে চিৎকার করে উঠলেন, গগনচন্দ্র! জয়ন্ত বললে, হ্যাঁ, গগনচন্দ্র ও লক্ষ্মী সিং এক এবং অভিন্ন ব্যক্তি। জয়ন্ত বললে, গগনচন্দ্র লক্ষ্মীগুন্ডার দলের খপ্পরে পড়েনি। সে নিজেই দল গড়েছিল, নিজের নাম নিয়েছিল লক্ষ্মী সিং। নানা অপরাধ করে অনেক অর্থ পেলেও সে বুঝেছিল একদিন ধরা পড়তে হবে। তাই সে মতলব করলে ভয়ানক। সে এমন কৌশলে দল চালাতো যে দলের কোনো লোকও তাকে শনাক্ত করতে পারত না বা তার প্রকৃত পরিচয় জানত না। সে স্থির করলে দল ভেঙে দিয়ে তারপর নিজের ভাইকে খুন করে 16 আনা বিষয়ের মালিক হয়ে বসবে, ভদ্র সমাজে গগনচন্দ্র হিসেবেই ফিরে আসবে। সে ব্যবস্থা করলে এক নতুন ধরনের ধোঁকাবাজির, যাতে সাধনবাবু নিজেই পুলিশের কাছে প্রমাণ করেন যে গগনচন্দ্র নিজে কখনোই লক্ষ্মীগুন্ডা নয় এবং সে লক্ষ্মীগুন্ডার হাত থেকে নিষ্কৃতি চায়। 23 নম্বর রতনবাবু লেনের সেই অট্টালিকায় সাধনবাবু নিজের চোখে হাত পা বাঁধা গগনচন্দ্রের দুর্গতি দেখে এলেন। গগনচন্দ্র তারপর দলবল নিয়ে চড়াও হলো নিজের বাড়িতে। হত্যা করলে বড় ভাইকে, লোকে জানলে সাংঘাতিক লক্ষ্মীগুন্ডার হাতে তিনি নিহত হয়েছেন। গগনচন্দ্র পরের দিন ভালো মানুষের মতো ফিরে এলো। ভান করলে শোকে, প্রকাশ করলে খুনি লক্ষ্মীর ওপর তার ঘৃণা, ঠিকানার কারসাজি করে চাইলে পুলিশকে বিপথে চালিত করতে। রতনবাবু লেন ও 23 নম্বর লেখা ফলকগুলি ওর ধোঁকাবাজির অঙ্গ। কিন্তু ও ছোটোখাটো কয়েকটি ভুল করেছিল। নিজেই বাঁহাতে চিঠি না লিখে অন্যকে দিয়ে লেখাতে পারত। আমার তখনই সন্দেহ হয় যে তার বাঁহাতের লেখা নিশ্চয়ই সাধনবাবুর পরিচিত। গুন্ডার দলে এমন কোন ব্যক্তি থাকতে পারে যার হাতের লেখা সাধনবাবু চিনতে পারবেন। স্বভাবতই গগনচন্দ্রের কথা মনে আসে। পুলিশের হস্তলিপি বিশেষজ্ঞের কাছে আমি গগনের লেখা চিঠি, যা সাধনবাবু আমায় দিয়েছিলেন, সেটি এবং তথাকথিত লক্ষ্মীগুন্ডার চিরকুট দুটিই পাঠিয়েছিল।
তিনি জানিয়েছেন যে দুটি চিঠি এক লোকের লেখা, একটি ডান হাতের লেখা, অন্যটি বাঁ হাতের। আমরা নিঃসংশয়ে তাকেই দোষী বোধে বুঝতে পারলুম যখন সে পুলিশ দলকে সত্যিই বরানগরে রতনবাবুর লেনে নিয়ে গিয়ে অদৃশ্য 23 নম্বর বাড়ির সামনে অবাক হওয়ার অভিনয় করলে। তখন তার জন্য ফাঁদ পাতলুম। তাকে জানালুম যে লক্ষ্মীর এক সাকরেত ধরা পড়েছে এবং সে বলেছে যে লক্ষ্মীর ডেরা গঙ্গার পশ্চিম তীরে। ও ধোঁকায় পড়ে গেল ভাবলে সত্যিও হতে পারে। অবশ্য তার দলের লোকজনকে সে আগেই সরে পড়বার নির্দেশ দিয়েছিল, শুধু ঘাঁটি আগলে ছিল ভীমাবতার। তবুও তার পক্ষে ঘাঁটিতে ফেরা অচিরাত দরকার হয়ে পড়ল, কারণ অসৎ উপায়ে সংগৃহীত লক্ষ লক্ষ টাকা ওই বাড়িতে তখনও লুকোনো রয়েছে, যা সে পরে সুযোগ বুঝে সরাবার মতলব করেছিল। এটিও আমি আগেই অনুমান করেছিলাম, সেই জন্যই ফাঁদ পেতেছিলাম। ওকে যে আমরা সন্দেহ করছি এবং সর্বদা তার উপরে নজর রেখেছি, ও তা বুঝতে পারেনি। ব্যবস্থা ছিল ওকে আমরা অনুসরণ করব এবং আমাদের অনুসরণ করবে পুলিশের চর। আমাদের গন্তব্যস্থল সে সুন্দরবাবুকে জানাবে তৎক্ষণাৎ, এবং সুন্দরবাবু নিমেষে পুলিশ দল নিয়ে হাজির হবেন। গুন্ডার দল ধরা পড়বে। সুন্দরবাবু একটু দেরি করে ফেলেছিলেন। মানিক বললে, ভালো মতো ডিনার শেষ করে বেরুতে সুন্দরবাবুর তো দেরি হবেই। সুন্দরবাবু চোখ পাকিয়ে বললেন, মানিক। ধন্যবাদ ও নমস্কার। গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। দ্য স্টোরি রিপাবলিকের তরফ থেকে আপনাদের ধন্যবাদ ও নমস্কার জানাই। আমি অনিকেত।